একটি বৃত্তাকার চাকতির এ বিন্দুতে একটি সুতো বেঁধে যদি আমরা টানি তাহলে চাকতিটি প্রথমে ঘুরে যায় এবং তারপর সেটি সরলরৈখিক গতিতে গতিশীল হয়। অর্থাৎ এক্ষেত্রে চাকতিটির প্রথমে আবর্ত গতি এবং পরে রৈখিক গতি হয়। কিন্তু আমরা যদি চাকতিটির বি বিন্দুতে সুতো বেঁধে টান প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু চাকতিটির শুধুমাত্র রৈখিক গতি হয়, কোনো রকম আবর্ত গতি হয় না। বি বিন্দুতে সুতো বেঁধে টান প্রয়োগ করলে প্রযুক্ত বলের ক্রিয়ারেখা সি বিন্দুর মধ্য দিয়ে যায়। এই জন্যই ওই চাকতিটিতে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়। চাকতিটির ক্ষেত্রে সি হচ্ছে এমন একটি বিন্দু যে বিন্দুটির মধ্য দিয়ে প্রযুক্ত বলের ক্রিয়ারেখা গেলে ওই চাকতিটিতে কেবলমাত্র রৈখিক গতির সৃষ্টি হবে, কোনো আবর্ত গতির সৃষ্টি হবে না। আবার একটি সুষম দণ্ডের এ বিন্দুতে যদি আমরা একইভাবে সুতো বেঁধে টান প্রয়োগ করি তাহলেও দণ্ডটিতে প্রথমে আবর্ত গতির সৃষ্টি হয় এবং তারপর সেটি রৈখিক গতিতে গতিশীল হয়। কিন্তু আমরা যদি দণ্ডটির বি বিন্দুতে সুতো বেঁধে টান প্রয়োগ করি সেক্ষেত্রে ওই বলের যে ক্রিয়ারেখা সেটি কিন্তু দণ্ডটির মধ্যবিন্দু অর্থাৎ সি বিন্দুর মধ্য দিয়ে যায় এবং এক্ষেত্রে ওই দণ্ডটিতে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়। আবার যদি আমরা উলম্বভাবে রাখা দণ্ডটির সি বিন্দুতে সুতো বেঁধে টান প্রয়োগ করি সেক্ষেত্রেও প্রযুক্ত বলের ক্রিয়ারেখা সি বিন্দুর মধ্য দিয়ে যাবে এবং দণ্ডটিতে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হবে। অর্থাৎ দণ্ডটির ক্ষেত্রে এই সি বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে প্রযুক্ত বলের ক্রিয়ারেখা গেলে দণ্ডটিতে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়, কোনো আবর্ত গতির সৃষ্টি হয় না। তাহলে প্রত্যেক বস্তুর ক্ষেত্রেই এরকম একটি নির্দিষ্ট বিন্দু আছে যে বিন্দুটির মধ্য দিয়ে প্রযুক্ত বল গেলে বা প্রযুক্ত বলের ক্রিয়ারেখা যে বিন্দুর মধ্য দিয়ে গেলে ওই বস্তুটিতে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়, কোনো রকম আবর্ত গতির সৃষ্টি হয় না। ওই নির্দিষ্ট বিন্দুটিকে বস্তুটির ভরকেন্দ্র বলা হয়। আমরা বস্তুটির সমগ্র ভর তার ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরতে পারি। অর্থাৎ বস্তুটিকে আমরা একটি বিস্তৃত বস্তু হিসেবে বিবেচনা না করে ওর ভরকেন্দ্রে বস্তুটির সমস্ত ভর কেন্দ্রীভূত আছে এবং সেটিকে একটি বস্তু কণা হিসাবে আমরা বিবেচনা করতে পারি। এখন কতকগুলি সুষম জ্যামিতিক আকার বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান কী হবে চলো জেনে নেওয়া যাক। যেমন কোনো বর্গাকার তার বা সুষম বেধের কোনো বর্গাকার পাতের ভরকেন্দ্র ওই বর্গক্ষেত্রের কর্ণ দুটির ছেদবিন্দুতে অবস্থিত হয়। একইভাবে কোনো আয়তকার তার বা কোনো সুষম বেধের আয়তকার পাতের ভরকেন্দ্র ওই আয়তক্ষেত্রের কর্ণ দুটির ছেদবিন্দুতে অবস্থিত হয়। যদি আমরা একটি সুষম তারকে ত্রিভুজাকৃতি করি বা যদি সুষম বেধের কোনো ত্রিভুজাকার পাত হয় তাহলে ওই পাতের ভরকেন্দ্র ওই ত্রিভুজটির তিনটি মধ্যমার ছেদবিন্দুতে অবস্থিত হবে। একইভাবে কোনো বৃত্তাকার পাতের ভরকেন্দ্র ওই বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। যদি কোনো সুষম দণ্ড বা চোঙ হয় তাহলে ওর ভরকেন্দ্র ওর দৈর্ঘ্যের মধ্যবিন্দুতে অবস্থিত হবে। যদি আমরা একটি বৃত্তাকার তারের কথা ভাবি তাহলে এই তারটির ভরকেন্দ্র ওই বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। এই ক্ষেত্রে একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ভরকেন্দ্রের অবস্থান বস্তুর উপাদানের বাইরেও হতে পারে, কারণ আমরা এখানে যে বৃত্তাকার রিং বা তারের কথা আলোচনা করেছি এর ভরকেন্দ্র ওই বৃত্তের কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ বস্তুটির উপাদানের বাইরে অবস্থিত। এখন কয়েকটি বস্তু কণা দ্বারা যদি কোনো সংস্থা গঠিত হয় তাহলে সেই সংস্থাটির ভরকেন্দ্রের অবস্থান কিভাবে নির্ণয় করা যাবে চলো জেনে নেওয়া যাক। ধরা যাক একটি সংস্থা M1, M2, M3 এবং Mn ভরের n সংখ্যক বস্তু কণা দ্বারা গঠিত এবং মূলবিন্দুর সাপেক্ষে ওই কণাগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে R1, R2, R3 এবং Rn। এক্ষেত্রে এই সংস্থাটির যে ভরকেন্দ্র সেই ভরকেন্দ্রের ভর হবে সংস্থাটিতে
যে কণাগুলি উপস্থিত তাদের ভরের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ ভরকেন্দ্রের ভর যদি আমরা ক্যাপিটাল এম ধরি, তাহলে ক্যাপিটাল এম সমান হবে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট প্লাস mn। এখন কোনো বিন্দুর সাপেক্ষে ভরকেন্দ্রের ভরভ্রামক এবং ওই সংস্থায় উপস্থিত সমস্ত কণাগুলির ভরভ্রামকের সমষ্টি পরস্পর সমান হয়। সুতরাং এই সূত্র অনুযায়ী আমরা যদি এই সংস্থাটির ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর RCM ধরে নিই, তাহলে সেই ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর RCM সমান হবে m1r1 প্লাস m2r2 প্লাস m3r3 প্লাস ডট ডট প্লাস mnrn বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট প্লাস mn। এই ডান পক্ষের যে ভগ্নাংশটি তার উপরের অংশটি হচ্ছে সংস্থায় অবস্থিত সমস্ত কণাগুলির ভর ভ্রামকের সমষ্টি, এবং ভগ্নাংশের নিচে যে অংশটি আছে সেটি হচ্ছে ওই সংস্থাটির মোট ভর, বা আমরা বলতে পারি ভরকেন্দ্রের ভর ক্যাপিটাল এম, বা আমরা লিখতে পারি RCM সমান সামেশন i ইকুয়াল টু 1 টু n MIRI বাই সামেশন i ইকুয়াল টু 1 টু n MI, বা RCM সমান আমরা বলতে পারি m1r1 প্লাস m2r2 প্লাস m3r3 প্লাস ডট ডট প্লাস mnrn বাই ক্যাপিটাল এম, যেখানে ক্যাপিটাল এম সমান হচ্ছে ওই সংস্থায় অবস্থিত সমস্ত কণাগুলির ভরের সমষ্টি। এখন আমরা যদি এই ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই উপরের যে সমীকরণ RCM, এই সমীকরণ থেকেও আমরা ওই মানগুলি বের করতে পারি। যেমন এক্ষেত্রে ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক হবে XCM সমান m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 প্লাস ডট ডট প্লাস mnxn বাই ক্যাপিটাল এম। এখানে x1 x2 x3 এবং xn এগুলি হলো যথাক্রমে m1 ভরের কণা, m2 ভরের কণা, m3 ভরের কণা এবং mn ভরের কণাগুলির x স্থানাঙ্ক। একইভাবে আমরা পাবো YCM সমান m1y1 প্লাস m2y2 প্লাস m3y3 প্লাস ডট ডট প্লাস mnyn বাই ক্যাপিটাল এম, এবং আমরা ZCM সমান একইভাবে পাবো m1z1 প্লাস m2z2 প্লাস m3z3 প্লাস ডট ডট প্লাস mnzn বাই ক্যাপিটাল এম। এখানেও Z1 Z2 Z3 ইত্যাদি হচ্ছে যথাক্রমে m1 m2 এবং m3 ভরগুলির জেড স্থানাঙ্ক। এই সমীকরণগুলির একটি প্রয়োগ আমরা এখানে আলোচনা করি। যেমন আমাদেরকে এখানে বলা আছে যে 1 কেজি 2 কেজি এবং 3 কেজি ভরের 3টি বস্তুকণা এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে আছে। এই বস্তুকণা 3টি দ্বারা গঠিত যে সংস্থা, সেই সংস্থার ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 2 কেজি এবং 3 কেজি এই ভর দুটির সংযোজক রেখাটি x অক্ষ বরাবর আছে, এবং 2 কেজি ভরের যে কণাটি সেটি মূল বিন্দুতে আছে। অর্থাৎ 2 কেজি ভরের যে কণাটি তার স্থানাঙ্ক হচ্ছে 0,0, আমরা এখানে দ্বিমাত্রিক ক্ষেত্র আলোচনা করছি। তাহলে 3 কেজি ভরের যে কণাটি তার স্থানাঙ্ক হবে a,0, কারণ এখানে যে ত্রিভুজটি বলা আছে সেটি এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, এবং এক্ষেত্রে 1 কেজি ভরের যে কণাটি আছে তার স্থানাঙ্ক হবে a/2, √3a/2, কারণ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা হয় √3a/2। তাহলে আমরা যদি 2 কেজি ভরের কণাটিকে m1 বলে ধরে নিই, তাহলে m1 সমান হচ্ছে 2 কেজি এবং তার এক্স, ওয়াই এবং জেড স্থানাঙ্ক হচ্ছে যথাক্রমে 0,0,0। একইভাবে যদি আমরা 3 কেজি ভরের কণাটিকে m2 বলে ধরে নিই, তাহলে m2 সমান হচ্ছে 3 কেজি এবং তার এক্স, ওয়াই এবং জেড স্থানাঙ্ক হচ্ছে যথাক্রমে a,0,0। একইভাবে 1 কেজি ভরের কণাটি হচ্ছে আমাদের এক্ষেত্রে m3 এবং তার জন্য এক্স, ওয়াই এবং জেড স্থানাঙ্ক হচ্ছে যথাক্রমে a/2, √3a/2 এবং হচ্ছে 0। তাহলে এই যে 3টি কণা দ্বারা গঠিত যে সংস্থা, সেই সংস্থাটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক XCM অর্থাৎ ভরকেন্দ্রের x স্থানাঙ্ক হবে m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 বাই m1 প্লাস m2 প্লাস m3। এখন আমরা m1x1 m2x2 এবং m3x3 এদের মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি XCM সমান হচ্ছে 7a/12।
একইভাবে ভরকেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো, যেটি হবে √3a/12, এবং ভরকেন্দ্রের জেড স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো, যেটি হবে 0। সুতরাং এই সংস্থাটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে 7a/12, √3a/12, 0। আমরা আরেকটি উদাহরণের কথা আলোচনা করি, যেখানে আমাদেরকে বলা আছে যে 2 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তুকণা আছে এবং মূলবিন্দুর সাপেক্ষে তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে। যেমন ধরা যাক 2 কেজি ভরের যে বস্তুকণাটি আছে সেটিকে আমরা ভর m1 ধরলাম এবং তার অবস্থান ভেক্টর r1 সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এবং 5 কেজি ভরের যে বস্তুকণাটি আছে সেটিকে আমরা m2 ধরলাম এবং m2 সমান দেওয়া আছে 5 কেজি এবং তার অবস্থান ভেক্টর r2 দেওয়া আছে 4i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এই বস্তুকণা দুটি দ্বারা গঠিত যে সংস্থা, সেই সংস্থার ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয়ের যে সূত্র RCM সমান হচ্ছে m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। এখানে কেবলমাত্র দুটি বস্তুকণা দ্বারা সংস্থাটি গঠিত। যদি এর থেকে বেশি সংখ্যক বস্তুকণা থাকতো তাহলে আমরা প্লাস m3 r3 আর নিচে m1 প্লাস m2 প্লাস m3 আমরা লিখতাম, কিন্তু যেহেতু এই সংস্থাটি দুটি মাত্র বস্তুকণা দ্বারা গঠিত সেই জন্য আমরা পাচ্ছি RCM সমান m1r1 প্লাস m2r2 বাই m1 প্লাস m2। এখন আমরা m1 m2 ও r1 ও r2 এর মান যদি বসাই তাহলে আমরা RCM সমান পাচ্ছি 2 ইন্টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস 5 ইন্টু 4i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ বাই 2 প্লাস 5। এবং আমরা একটু যদি সরলীকরণ করি তাহলে আমরা পাচ্ছি RCM সমান হচ্ছে 24/7i ক্যাপ প্লাস 11/7j ক্যাপ মাইনাস 8/7k ক্যাপ। অর্থাৎ এই বস্তুকণা দুটি দ্বারা গঠিত যে সংস্থা, সেই সংস্থাটির ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর হবে 24/7i ক্যাপ প্লাস 11/7j ক্যাপ মাইনাস 8/7k ক্যাপ।